তো তখন আমি আসলে বুঝতে পারলাম যে মানে এই যে উপদেষ্টারা যারা এখানে আছে তারা আসলে ওইভাবে আপনার হলো এই বিপ্লবের প্রতিনিধি না। মানে তারা ওইটা ধারণ করে না মনের মধ্যে। সংস্কার করার জন্য পিছনে বিরাট একটা জনবাহিনী দরকার। মানে যেই সরকারের পিছনে ব্যাপক বড় মানে হলো জনগণের সমর্থন থাকবে, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। কেবলমাত্র ওই সরকার হ্যাডামের সঙ্গে মানে হলো আইনের যে ত্রুটিগুলো সেগুলো সংস্কার করতে পারবে। বাংলাদেশের যে নাগরিকদের একটা অংশ মনে করছিল এই সরকার ১০ বছর ক্ষমতায় থাকা উচিত, ৫ বছর ক্ষমতা থাকা উচিত। নাগরিকদের তার গুরুত্বপূর্ণ একটা অংশ মত পরিবর্তন করে ফেলেছে বলে আমি মনে করি। তারা মনে করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া দরকার। এটা কেন মনে করে? এই সরকারের বেশ কিছু কার্যক্রম যা জনগণের মনে প্রশ্ন সৃষ্টি করেছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। এটা হলো আমি সুপ্রদীপ চাকমার কাছে গিয়েছিলাম। সুপ্রদীপ চাকমা উপদেষ্টা পার্বত্য বিষয়ে। তো উনার কাছে গিয়েছিলাম। আমাদের একজন গুলিবিদ্ধ আ পাহাড়ের একজন আ ত্রিপুরা সম্প্রদায়ের একজন নাগরিক, অপূর্ব ত্রিপুরা। তো সে গুলিবিদ্ধ। বললাম যে, "আপনি তো উপজেলা পরিষদে অনেকগুলো মানুষকে নিয়োগ দিবেন। তো অপূর্ব ত্রিপুরা তো একজন এই লড়াইয়ে আহত একমাত্র আপনার হলো পাহাড়ের প্রতিনিধি এই এলাকায়। এ এ এ ওর মতো আহত আর কেউ নাই। ও এখন সুস্থ আছে। ওকে কোনো কাজে লাগাতে পারেন কিনা?" তো তো আমি এটা আমি মনে করি যে আমাদের এই আন্দোলনে যারা আহত হয়েছে, সংক্ষুব্ধ হয়েছে মারাত্মকভাবে তাদের বিভিন্ন জায়গায় আমরা যদি মানে স্থাপন করতে পারি তাহলে তারা বিপ্লবের চেতনাটা মনের মধ্যে ধারণ করে ওই রাষ্ট্রের জন্য ওই উপকারটা করবে। সে জায়গা থেকে আমি গিয়েছিলাম। তো পরবর্তীতে আপনার হলো আমরা জানতে পারলাম যে উনি হলো পাহাড়ে উনার আত্মীয়স্বজন এই তাদেরকে দিয়ে জেলা পরিষদ সাজাচ্ছেন। পরবর্তীতে দেখা গেল যে ওইখানে ত্রিপুরা, মারমা, খোয়াইং তারপরে হলো শাক প্রজাতি তারা ওই সুদীপ চাকমার বিরুদ্ধে উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলন শুরু করছে। যে উনি আত্মীয়করণ করতেছেন এবং শুধুমাত্র চাকমা সম্প্রদায় থেকে নিচ্ছেন। তো তখন আমি আসলে বুঝতে পারলাম যে মানে এই যে উপদেষ্টারা যারা এখানে আছে তারা আসলে ওইভাবে আপনার হলো এই বিপ্লবের প্রতিনিধি না। মানে তারা ওইটা ধারণ করে না মনের মধ্যে। এটা হলো আমার একটা ছোট একটা মানে আমি নমুনা বললাম। আ তো এটা আমাদের এই যে সরকারটা, এই সরকারটা আপনারা তারেক রহমান বলছে মিস্টার রহমান বলছেন যে ব্যর্থ হওয়া যাবে না। তো আমাকে যদি বলেন যে ব্যর্থ না হওয়ার জন্য করণীয় কি? আমার কাছে যেটা সাজেশন ব্যর্থ না হওয়ার জন্য করণীয় হলো আজকে এই নির্বাচনের ডেট ঘোষণা করুক। ঘোষণা করে জনগণ ভোট দিয়ে তাদের আস্থার কাউকে নির্বাচিত করুক এবং তারা এই রাষ্ট্রটা পরিচালনা করুক, সেটা যেই হোক। এবং এইটা মানে সংবিধান সংস্কারের যে কথাটা বলছে, সংবিধান সংস্কার করা ৪ টি খানিক কথা না বা এটা পরিবর্তন করার ৪ টি খানিক কথা না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। মানে দণ্ডবিধি ৭৭ নামে একটা ধারা আছে। এ ধারাতে লিখা আছে যে বিচারকরা ভুল করে যদি কাউকে ফাঁসি দেয় অথবা ভুল করে কাউকে যদি জেল দেয় ২ বছর ৪ বছর, তাহলে এই বিচারক ভুল করলো বা শত্রুতার বশবর্তী হয়ে যদি বিচার করে, তাহলে সেটাকে আপনার হলো মেন্স রিয়ার আওতাভুক্ত পড়বে না। অর্থাৎ অপরাধ করার প্রবণতা থেকে এই শাস্তি দিয়েছে, এটা ধরা হবে না। এটা কি হবে? এটা সরল বিশ্বাসে বিচারকরা এই রায় মানে বিচার করেছে, এই ফাঁসি দিয়েছে। অর্থাৎ একটা ধারা যে ধারাটাকে বিচারককে জাল্লাদ বানায়, কসাই বানায় আছে। তো আমি ডক্টর ইউনূস সাহেবকে বলব যে বিচারক সুরক্ষার জন্য এই রক্ষা কবচ, হ্যাঁ? সরল বিশ্বাসে বিচারক বিচার করে ফাঁসি দিয়েছে একজনকে অন্যায়ভাবে। এটাকে পরিবর্তন করতে পারবে? আমি বলছি জাস্ট মানে এই একটা ধারা পরিবর্তন করতে পারবে? বিচারকরা ইউনূস সাহেবের ফাঁসি দিয়ে দিবে এখানে এটা পরিবর্তন করতে গেলে। তো আমাদের এই সংবিধানের এমন কিছু অসঙ্গতি আছে বা আমাদের আইনগুলোর এমন অসঙ্গতি আছে যেগুলো খুবই বাজে। তো এইগুলো সংস্কার করার জন্য আসলে কি দরকার? এর সংস্কার করার জন্য পিছনে বিরাট একটা জনবাহিনী দরকার। মানে যেই সরকারের
পিছনে ব্যাপক বড় মানে হলো জনগণের সমর্থন থাকবে, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে, কেবলমাত্র ওই সরকার হ্যাডামের সঙ্গে মানে হলো আইনের যে ত্রুটিগুলো সেগুলো সংস্কার করতে পারবে। এছাড়া যেই সরকার দুর্বল সেই সরকার কখনোই সংবিধান সংস্কার করতে পারে না। যেই সরকারের ম্যান পাওয়ার নাই সেই সরকার সংবিধান সংস্কার করতে পারে না। এই সরকারের কোনো নিজস্ব ম্যান পাওয়ার আছে? যা তো বিভিন্ন জায়গায় ডিসি নিয়োগ দিচ্ছে, সব তো আওয়ামী লীগের ডিসি নিয়োগ দিচ্ছে। তো ওরা কি সংবিধান সংস্কারে সহযোগিতা করবে বলেন? তাহলে তাহলে এটা এটা তারা পারবে না। কেন পারবে না আমি আপনাদেরকে বলি। কিছু ছাত্র এক জায়গায় হয়ে বললো যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা বাতিল করতে হবে। সেখানে মানে মেজরিটি স্টুডেন্ট বলতেছে ইন্টারমিডিয়েট পরীক্ষা বাতিল করতে হবে না, কিন্তু মাত্র 400-500 স্টুডেন্ট যায় সচিবালয়ে ঘেরাও দিচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা বাতিল করতে হবে। এই সরকার ভয়েতে সঙ্গে সঙ্গে ইন্টারমিডিয়েট পরীক্ষা বাতিল করে দিচ্ছে। তাহলে সংবিধানের কোনো একটা ধারা চেঞ্জ করবে, ওই ধারার দ্বারা কেউ কেউ সংক্ষুব্ধ হবে। তাহলে ওরা গিয়ে যখন আবার ঘেরাও দেবে তখন যায় বলবে যে ও না না থাক, দরকার নাই দরকার নাই। মানে অযৌক্তিক দাবিগুলো তারা মানে হলো ভয়েতে মানে নাই। সে আবার সংবিধান সংস্কার করবে কিভাবে? আমি তাদের ফিটনেসের কথা বলতেছি। ফিটনেস গুলো আমরা মাপি কিভাবে? যে এই যে বললো যে আমরা নিজে খাবো ইলিশ, তারপরে যদি থাকে তাহলে ইন্ডিয়াকে দেব। আবার দেখেন তারা আবার 3000 টন ইলিশ পাঠাচ্ছে। ঠিক আছে, এই যে একটা মানে তারা চাপ দ্বারা প্রভাবিত হচ্ছে, তারা হলো আপনার হলো বিভিন্ন সিচুয়েশন দ্বারা প্রভাবিত হচ্ছে এবং তারা স্থির থাকতে পারছে না। এটা কেন পারছে না? কারণ এদের পেছনে সাধারণ মানুষের ওইভাবে মানে দায়গত সমর্থন নাই। সমর্থন আর দায়গত সমর্থন কিন্তু আলাদা জিনিস। মানে সমর্থন হলো হ্যাঁ আমি অমুকে সমর্থন করি, কিন্তু রেসপন্সিবিলিটি নিয়ে একজনকে টিকে রাখার জন্য যে একটা মানসিক সাপোর্ট, সেটা এই সরকারকে কেউ দেয় না। ঠিক আছে, এটার প্রমাণ হলো ডক্টর ইউনূস যেদিন মানে দায়িত্ব গ্রহণ করলেন মানুষ ওই দেয় না, যে না না, নিজেরা নিজেরা ঠিক মতো দায়িত্ব পালন করে। আমরা তো আসিফ নজরুলের না না উপর না আমাদের অনেক ভরসা ছিল, না না আসিফ দেয় না নজরুলের দেয় অনেক না। বক্তব্য আপনি শুনতাম। লন্ডন থেকে হুম। আপনি ডক্টর ইউনূস বিপদে পড়লে লন্ডন থেকে দৌড়ে আসবেন না তাকে রক্ষা করার জন্য। ঠিক আছে, এটা অন্যরকম একটা সাপোর্ট, রাজনৈতিক সাপোর্ট একটা সরকারকে, যে মানুষ যে ম্যান পাওয়ার হিসেবে পেশি শক্তির দ্বারা এবং তাদের ফোর্স দ্বারা যে একটা ধরে রাখার একটা প্রবণতা, যে বিপদে পড়লে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে এরকম একটা প্রবণতা, সেটা ডক্টর ইউনূস সাহেবকে কেউ দেবে না। ঠিক আছে, কোনো রাজনৈতিক দলও দেবে না, কোনো কেউ দেবে না। এটা দিত, কারণ রাজনৈতিক দলগুলো দিত, কারণ রাজনৈতিক দলগুলোর মনে সন্দেহ তৈরি করছে যে তারা তাদের কেউ কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য মনোবাসনা পোষণ করে। ঠিক আছে, মনোবাসনা পোষণ করে। এটা যখন রাজনৈতিক প্রক্রিয়া জানলো তখন ডক্টর ইউনূসের শপথ গ্রহণে তারা কেউই আপনার হলো সাপোর্ট করলো না, শুধুমাত্র 2জন করে লোক পাঠাইছে, তারা অংশ নিছে। কিন্তু একটা বিপ্লবের পরে একটা সরকার ক্ষমতা শপথ নিচ্ছে, সেখানে লোক হবে 2 লাখ 3 লাখ লোক হবে, লোকারণ্য হবে 5 লাখ লোক হবে। কিন্তু আমরা বাইরে যখন ছিলাম দেখি 200-300 ছেলে পেলে ওইখানে অবস্থান করছে। আমি জাস্ট দেখার জন্য গেছিলাম যে ডক্টর ইউনূসকে কেমন মানুষ শপথ গ্রহণে কৌতূহল সৃষ্টি করছে। তো এটা এটা হলো এটা ওই ফেসবুকে লাইক কমেন্ট দিয়ে সবকিছু চলে না। কারণ এগুলো 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 দিয়ে হয় না।